তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দেবে, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারও কিছুদিন পরে আবারও ফাইনাল পরীক্ষা রয়েছে। তো আগে আমরা সেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য সেট ওয়ান বলে একটা কোশ্চেনের আমরা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর বলে 4টে পার্টে সম্পূর্ণ 90 নম্বরের প্রশ্নপত্র আলোচনা করেছি। আবারও আমরা সেট টু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো আমাদের অবশ্যই এই প্রশ্নপত্র অবশ্যই কাজে আসবে। প্র্যাকটিস করো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্রশ্নের, সেই লিঙ্কে গিয়ে তোমরা প্রশ্নটা ডাউনলোড করবে, তারপরে সেখান থেকে ধরে নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে দেখে নেবে ভিডিওতে সমস্ত উত্তর করা রয়েছে, মিলিয়ে নেবে কে কত ক্যারি করতে পারছো। দেরি করবো না, সেট টু করাচ্ছি। আগে সেট ওয়ান আছে, এটা সেট টু এর ফার্স্ট পার্ট, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন যে 15টা থাকে, সেই 15টা প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে বলছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে প্রশ্নের, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। তো চলো শুরু করি সেট ওয়ানের পার্ট ওয়ান। মাধ্যমিক সেট টু পার্ট ওয়ান এর প্রশ্ন আমরা আলোচনা করছি। কোনটা? একের দাগের যে এমসিকিউ প্রশ্নগুলো থাকে, এমসিকিউ যে প্রশ্ন থাকে, সেই এমসিকিউ প্রশ্নগুলো 15 নাম্বারে থাকে, 1 নাম্বার করে 15টা কোশ্চেন। সেই 15টা কোশ্চেন আমরা পড়বো আজকে। তো প্রথমে কি আছে, 1.1-এ কি রয়েছে? 1.1-এ রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে অপশন রয়েছে, তোমরা কোশ্চেন থেকে দেখে নেবে কি কি অপশন রয়েছে। যেটা নয়, গ্রিন হাউস গ্যাস নয়, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন। গ্রিন হাউস গ্যাস নয়। 1.2 কি হবে? 1.2 হচ্ছে এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন ও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটিতে আয়তন বেশি? তো আয়তন আমরা কি হয় না, আয়তন আণবিক ভর যত হয়, সেই আণবিক ভরে তার আয়তন হয় 22.4 লিটার। তো এখানে রয়েছে হাইড্রোজেন 2 গ্রাম, মানে হাইড্রোজেনের আণবিক ভরও 2। 28 গ্রাম নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের আণবিক ভর কিন্তু 28। আবার কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরও কিন্তু 44। এখানে যে ভরগুলো দেওয়া রয়েছে সেগুলো সবই কিন্তু আণবিক ভর। তার মানে যেহেতু সবার আণবিক ভর দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটা আণবিক ভরের আয়তন কত হবে? 22.4 লিটার। অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেনেরও আয়তন 22.4 লিটার, 28 গ্রামের নাইট্রোজেনেরও আয়তন কত? 22.4 লিটার, এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তারও আয়তন কিন্তু 22.4 লিটার। অর্থাৎ অপশন ডি, অপশন ডি, তিনটির আয়তন সমান। তিনটির আয়তন সমান। তারপরের নম্বর 1.3, সেইটার উত্তর কি হবে? কি বলছে? কার্বন ডাই অক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস কোনটা? কার্বন মনোক্সাইড, সিও। এর আণবিক ভর কত? এর আণবিক ভর সমান 12, কার্বনের 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16 সমান 28। তাহলে সিও এর আণবিক ভর 28। তাহলে সিও এর বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই 2, মানে কত? 14। আণবিক ভর 14। এবারে এই যে আণবিক ভর নয়, বাষ্প ঘনত্ব 14। যেহেতু বাষ্প ঘনত্ব 14, আমাদের দেখতে হবে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট যে 3টে গ্যাস রয়েছে তাদের মধ্যে কোনটার এই ঘনত্বটা কোন গ্যাসের হয়। 4টে অপশন রয়েছে, সেখানে তোমরা চেক করে দেখতে পারো। নাইট্রোজেনের যেটা দেওয়া রয়েছে, নাইট্রোজেনের আণবিক ভর হয় কত? 2 গুণ, যেহেতু দুটো পরমাণু, 2 গুণ পারমাণবিক ভর 14, তার মানে 28। এটা হচ্ছে আণবিক ভর নাইট্রোজেনের। তাহলে বাষ্প ঘনত্ব কত নাইট্রোজেনের? বাষ্প ঘনত্ব হবে, এই নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 28/2 সমান 14। তাহলে এই নাইট্রোজেনের বাষ্প ঘনত্বটা সিও অর্থাৎ কার্বন মনোক্সাইডের বাষ্প ঘনত্বের সাথে মিলে যাচ্ছে। তার মানে উত্তর হবে নাইট্রোজেন, অর্থাৎ অপশন বি।
অপশান বি কি হবে, এনটু, নাইট্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে মিলবে। প্রদত্ত পদার্থগুলির মধ্যে চারেরটা। তারপর 1.4, এটা কি, এটা রয়েছে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। যে কটা পদার্থ আছে তাদের মধ্যে তাপ পরিবহন ক্ষমতা কার সব থেকে বেশি হবে। রূপা, হিরে, তামা, অ্যালুমিনিয়াম রয়েছে। কোন পদার্থের সব থেকে তাপ পরিবাহিতা সর্বাধিক হয়? সর্বাধিক হয় হচ্ছে অপশান বি, হিরে। হিরের তাপ পরিবাহিতা সব থেকে বেশি। তারপরে রয়েছে কি 1.5 এ 1.5, তার উত্তর কি এখানে বলছে উত্তর লেন্সের সামনে একটি বস্তু 2f এর বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব দূরত্ব হবে বলে চারটি অপশন রয়েছে। তো 2f এর বেশি দূরত্বে থাকলে কি হয়, উত্তর লেন্সে 2f এর বেশি দূরত্বে থাকলে তার প্রতিবিম্ব তৈরি হয় f ও 2f এর মধ্যে। f ও 2f এর মধ্যে, f ও 2f এর মধ্যে, অর্থাৎ বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার বিপরীত দিকে, কিন্তু f ও 2f এর মধ্যে সেই প্রতিবিম্বটা তৈরি হবে। f ও 2f এর মধ্যে প্রতিবিম্ব তৈরি হবে। তারপরে 1.6 এর কি আছে, 1.6 এ বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত। বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ r ইকুয়ালস টু দেওয়া রয়েছে, 20 সেমি, 20 সেমি। ফোকাস দৈর্ঘ্য কত হবে, ফোকাস দৈর্ঘ্য f ইকুয়ালস টু r/2, r সমান 2f, সেই সূত্র থেকে f সমান r/2। তাহলে r কত, r হচ্ছে 20 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 10 সেমি, 10 সেমি। তাহলে 1.6 এর কত হবে, 1.6 এর অ্যান্সার হবে 10 সেমি, অর্থাৎ অপশন সি, 10 সেমি, 10 সেমি। এই হচ্ছে আমাদের উত্তর। কত, এটা 1.6 এর। এবারে যাই 1.7। 1.7 কি আছে, 1.7 বলছে কুলম্বের সূত্রটি প্রযোজ্য হবে যখন আধান দুটি কিরকম আকৃতির হবে। 1.7 কি বলা আছে, কুলম্বের সূত্রটি কখন প্রযোজ্য হয়, কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হয়, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এবং বিন্দু আধানের জন্য এখানে কি আছে, একটি বিন্দু একটি গোলাকৃতি, দুটি গোলাকৃতি, একটি বিন্দু একটি বৃত্ত, দুটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, দুটি বিন্দু আধান, অর্থাৎ অপশন ডি, দুটি বিন্দু আধান ধরে নিতে হয়। দুটি বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে, দুটি বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। কুলম্বের সূত্র প্রযোজ্য হওয়ার যে শর্ত ছিল, কি শর্ত ছিল, দুটি বিন্দু আধান দুটিকে বিন্দু আধান হতে হবে এবং তারা স্থির থাকতে হবে, তাহলেই কুলম্বের সূত্র প্রযোজ্য। এখানে স্থিরের কথা বলেনি, এখানে অপশানে দুটি বিন্দু আছে, তাই দুটি বিন্দু আধান হতে হবে। 1.8 কি বলছে, 1.8 বলছে ওহম প্রকাশ করে কাকে। আচ্ছা, ওহম মানে রোধের একক, V ইকুয়ালস টু IR। এখান থেকে R সমান আমরা লিখতে পারি V ডিভাইড বাই I। আচ্ছা, আর এর একক তাহলে কি হবে, আর এর একক মানে V মানে ভোল্ট, বাংলায় লিখি ভোল্ট, আর নিচে I মানে কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার। এই ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে এক কথায় বলা হয় ওহম। তাহলে ওহম কার পরিবর্তে বসছে, ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে কি বলা হয়, ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ভোল্ট পার অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশন বি, ভোল্ট পার অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের উত্তর, অপশন 1.8 এর বি অপশন, ভোল্ট পার অ্যাম্পিয়ারটাই হচ্ছে ওহমকে প্রকাশ করে। এরপর পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলছে 1.9। দেখো, নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সেট 1 এর প্রশ্ন আমাদের এখানে করা রয়েছে, আমাদের চ্যানেলে করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো সেট 1। আমরা আজকের সেট 2 করছি, 2 নম্বর সেট, অন্য একটা সেট, সেখানে 90 নম্বরের কোশ্চেন রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য। আমরা সেট 2 করছি এবং সেট 2 এর পার্ট 1 ভিডিও। প্রত্যেকটা দশম শ্রেণী যারা মাধ্যমিক দিচ্ছে তারা আমরা অনেকগুলো সেট করাবো, প্রত্যেকটা সেটের 4টে করে পার্ট থাকে, 4টে করে পার্টে আমরা ভিডিও করছি যাতে ভিডিওটা ছোট হয়। তো সেই জন্য এটা যেহেতু আমরা পার্ট 2 করছি, সেট 2 করছি, সেট 2 এর পার্ট 1 ভিডিও, আবার সেট 2 এর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইরকম ভাবে আমরা থাকতে থাকবো। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, দেখতে পাবে কন্টিনিউ আমাদের এই সেট গুলোকে প্র্যাকটিস করানো হচ্ছে, তোমাদের অবশ্যই তা কাজে লাগবে এবং অনেক প্রশ্ন হয়তো এখান থেকে কমনও পেতে পারো।
1.9 তেজস্ক্রিয় মৌল থেকে বিটা নিঃসরণের ফলে কি হয়? বিটা নিঃসরণের ফলে, আচ্ছা বিটা নিঃসরণ হলে কি হয়? ভর সংখ্যায় কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। বিটা যখন নিঃসরণ কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা বেরিয়ে গেল নিউক্লিয়াস থেকে, তখন তার কি হয়? তখন ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ে। যেহেতু এখানে অপশন কোথায় আছে? অপশন ডি টা, পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়ে 1.10। তারপর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কত নম্বর পর্যায় সারণী, কত নম্বর শ্রেণীতে অবস্থান করে ক্ষারীয় মৃত্তিকা ধাতু? 2 নম্বর শ্রেণীতে। তো এখানে যে কটা মৌল রয়েছে তাদের মধ্যে 2 নম্বর শ্রেণীর মৌল হচ্ছে অপশন বি, ম্যাগনেসিয়াম। ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কে ম্যাগনেসিয়াম। যে কটা অপশন আছে তাদের মধ্যে ম্যাগনেসিয়াম উত্তর। তারপরে 1.11 11 নম্বর কোশ্চেন। এখানে কি আছে? দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ। দৈনন্দিন জীবনে ব্যবহৃত, আমরা যে এখানে যে কটা অপশন আছে জল, চিনি, খাদ্য লবণ, কেরোসিন, এদের মধ্যে তড়িৎযোজী কোনটা? তড়িৎযোজী খাদ্য লবণ। জল সমযোজী, চিনি সমযোজী, কেরোসিন ও সমযোজী যৌগ, খাদ্য লবণই একমাত্র আয়নীয় যৌগ, এবং সেটা আমরা প্রত্যেকদিন তা প্রাত্যহিক জীবনেও তা ব্যবহার করি। তাহলে কি হবে 1.11 এর সি, অপশন সি, খাদ্য লবণ। খাদ্য লবণ NaCl। 12 নম্বরটা কি হবে? 12 বলছে তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম। কার তড়িৎ পরিবহনের ক্ষমতা সব থেকে কম? এখানে যে কটা অপশন আছে তার মধ্যে কঠিন NaCl এই তড়িৎ পরিবহন প্রায় করে না বললেই চলে। অপশন ডি, অপশন ডি, কঠিন NaCl। বাদ বাকিগুলো দ্রবণ রয়েছে, তারা তো আয়নীয় যৌগ এবং করবেই তা তড়িৎ পরিবহন। কিন্তু এই কঠিন NaCl টা আয়নীয় যৌগ, কিন্তু যেহেতু সে জলে দ্রবীভূত নেই বা গলিত অবস্থায় নেই, তাই সে পরিবহনে অক্ষম। 13 নম্বর, তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে তড়িৎ পরিবহন করে কে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ পরিবহন করে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কারা কারা থাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থে অ্যানায়ন থাকে, ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে। 1.13 কি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ পরিবহন কারা করে? অপশন আছে ইলেকট্রন, ক্যাটায়ন, অ্যানায়ন, আর অপশন ডি তে আছে ক্যাটায়ন ও অ্যানায়ন। কারা করে? ক্যাটায়ন এবং অ্যানায়ন করে, অর্থাৎ অপশন ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন। তারপরেটা 14 নম্বরটা, জিঙ্ক ব্লেন্ডের সংকেত। যে কটা অপশন আছে জিঙ্ক ব্লেন্ডের সংকেত তোমরা সবাই জানো। জিঙ্ক ব্লেন্ডের অপশন বি, জেডএনএস। 15 নম্বর কি বলছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা অসম্পৃক্ত হাইড্রোকার্বন জানবো কি করে? আচ্ছা মানে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত কি হয়? CnH2n+2। এটা সম্পৃক্ত, কিন্তু প্রশ্নে জানতে চাইছে আমাদের অসম্পৃক্ত কোনটা। অসম্পৃক্ত মানে CnH2n, এটা অসম্পৃক্ত। আবার একটা CnH2n-2, এই দুজনে কিন্তু অসম্পৃক্ত। এটা অ্যালকিন, অ্যালকাইন। এটা অ্যালকেনটা সম্পৃক্ত হয়, অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত। তো দেখতে হবে এখানে যে কটা অপশন আছে তাদের মধ্যে কোনটা এই দুজনের মধ্যে কাউকে না কাউকে একটা মেনে চলে। তো CH4 মানে প্রথমটা অ্যালকেন, এটা তার মানে এটা সম্পৃক্ত। আমাদের বাঁচতে হবে অসম্পৃক্ত কারা। তো প্রথমে যেটা রয়েছে CH4, ওটা সম্পৃক্তর মধ্যে পড়ে। C2H6 2 2 4, এটাও সম্পৃক্তের মধ্যে পড়ে যাচ্ছে। C2H6 ইথেন। আচ্ছা C2H4, আচ্ছা C2H4 এই যে এইটার মধ্যে পড়ছে, C2H4 অর্থাৎ ইথিলিন। আর C3H8, অপশন ডি, C3 3 দিয়ে 6 দিয়ে সম্পৃক্ত পড়ে যাচ্ছে। প্রোপাইন, যেটা প্রোপাইন নয়, প্রোপেন সম্পৃক্ত হচ্ছে। তাহলে অপশন ডি হচ্ছে না, অপশন এ হচ্ছে ইথেন, অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন ডি প্রোপেন। অপশন সিটা যেটা, সেটাই হচ্ছে শুধুমাত্র ইথিলিনের মধ্যে পড়ছে। তার মধ্যে ইথিলিন, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি, C2H4, ইথিলিন, C2H4। এই হচ্ছে আমাদের
পনেরোটা যে কোশ্চেন থাকে 1 নম্বর এমসিকিউ প্রশ্ন, সেই হচ্ছে 15টার উত্তর। পার্ট 1 সেট 2 পার্ট 1 এর প্রশ্ন। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আমাদের পরবর্তী অর্থাৎ সেট 2 পার্ট 2 ভিডিও আমরা খুব শীঘ্রই আনবো।